আরো কষ্ট পেয়েছি এই জন্য, যেমন টাটার মতন পৃথিবী বিখ্যাত শিল্পপতির শিল্পকে আমরা প্রত্যাখ্যান করে ব্যর্থ করে ফিরিয়ে দিয়েছি। শিল্পের বিরুদ্ধে গিয়ে অনশন করেছেন, মানে কৃষকদের হয়ে। আপনি যাকে নেত্রী হিসেবে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি সেভাবে একইভাবে অনশন করতে পেরেছিলেন, না অনশনের আড়ালে তিনি? বিবেকটা আছে, আমার বিবেক আমাকে কিছুতেই ক্ষমা করবে না। এই বাইরে এক রূপ ভিতরে আর এক রূপ, এর দুর্দিনে এত পরিশ্রম করলুম, জীবন পণ করলুম, জিতলুম, আর আমাকে যখন বাদ দেয়া হলো ছেঁটে, কি কারণে বাদ দেয়া হলো একবার মুখে ডেকে বলা হলো না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমি আর পারবো না, সেই জন্য আমাকে। মমতা আমার আদর্শ নন, মমতা আমার রাজনৈতিক নেত্রী, বলি ব্যর্থ নেত্রী। কারণ তিনি মুখে বলেন এক, করেন আর এক। ভাবে শুভেন্দুবাবুকে এই মুখ্যমন্ত্রীর পদেতে দেখতে চাই। নমস্কার, আমরা এই মুহূর্তে শিবরামবাটি, মানে সিঙ্গুরের শিবরামবাটি ভট্টাচার্য পাড়াতে রয়েছি, এবং যার কাছে এসছি তিনি এখানে সবাই তাকে এক নামেই চেনে, মাস্টারদা। মাস্টারদা মানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটা দীর্ঘ সংগ্রামের তিনি নায়ক ছিলেন, মানে সেই অর্থে সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি নায়ক হিসাবেই বিবেচিত হয়েছিলেন। তখন এই পাড়াতে, এই গ্রামে চারিদিকে এই ছোট ছোট খাল বিল, ছোট রাস্তা, এখানে বহু এমন মানুষ মানে বাদ যায়নি যারা এখানে এসে তার আশীর্বাদ নিয়েছেন। তার, তিনি আন্দোলনের যেহেতু মুখ ছিলেন, সিঙ্গুর আন্দোলনের, সেই আন্দোলন যদিও মানে অন্যদিকে মন নিয়েছে, আজকে আমরা তার কাছে এসেছি। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল থেকে আপনাকে স্বাগত। আমি সকলকে শ্রদ্ধা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমার কাছে এসেছেন। আমি নির্বাচন পরিস্থিতির পূর্বে এক ছিল, এখন পরিস্থিতি এমনই পরিবর্তন ঘটেছে যে পরিবর্তন আমরা নিজেরাও আশা করিনি। স্বয়ং মমতার এই যে পতন, এই পতন আমাদের আশাতীত ছিল। আর এতখানি যে ডিফারেন্স থাকবে, আমার ধারণা বা আমার ভাবনা ছিল যে হয়তো 50-50 কাছাকাছি কিছু কম বেশি করে থাকবে, কিন্তু এই যে বিজেপি এতখানি উত্থান, এটা আমরা কল্পনাই করতে পারিনি। তাই আমি জীবনে রাজনীতি করেছি প্রথমে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সঙ্গে পরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, দুর্নীতি, এগুলো আমাকে আঘাত করেছে, এবং আমি সেই ফলেতেই তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে গত সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে আমি লড়াই করেছি, হেরে গেছি। তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজকে যখন এতখানি পরিবর্তন ঘটে গিয়েছে জনগণ, আমি উল্লসিত। আমি জনগণকে আমার শুভেচ্ছা জানাই, এবং শুভেন্দু সহ, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য কর্মী প্রার্থী সকলকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে আমি এটুকুও তাদের কাছে নিবেদন করব, যেন দল উচ্ছৃঙ্খল না হয়, দুর্নীতির কোনো পথে না ঢোকে, এবং সংবিধান সম্মত এবং নিরপেক্ষভাবে সমস্ত মানুষের কল্যাণের জন্য আমি আবেদন করব এই বিজয়ী বিজেপি প্রার্থী, ভাবী মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্য কমিটি যারা বিজেপিকে পরিচালন করবেন, তৎসহ মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহজি, তাদেরকেও আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জীবনে রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তার শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে এবং তিনি প্রথম 2001 সালে এমএলএ হন, এখানকার বিধায়ক। তার পরবর্তীকালে 3বার তিনি বিধায়ক হয়েছেন তৃণমূলের হয়ে, পরবর্তীকালে তিনি বিধায়ক হয়েছেন। কিন্তু জীবনে যেই আন্দোলন করে আপনি আজকের সবাই, আজকে বাংলার মানুষ সবাই আপনাকে চেনেন মাস্টারদা হিসাবে বা রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সেই মানুষটা এখন কি মনে হয় যে সেই আন্দোলনটা করে, যার হাত ধরে আন্দোলনটা করেছিলেন, ভুল করেছিলেন? আন্দোলনটা করেছিলুম, আমি করতে বাধ্য হয়েছিলুম, কারণ আমি ছিলুম এইখানকার স্থানীয় কৃষকদের জনপ্রতিনিধি, এমএলএ। যখন অকস্মাৎ তাদের 3 ফসলি উর্বরা, 2 ফসলি উর্বরা জমিকে জোর করে কেড়ে নিতে চাইছে, তখন তারা দল বেঁধে এসে আমার কাছে আবেদন করে, আপনি আমাদের প্রতিনিধি, সেই প্রতিনিধি হিসাবে আমাদের পাশে আপনি থাকবেন না, দাঁড়াবেন না এই বিপদের সময়? আমি বললুম, অবশ্যই থাকবো। আমি তাই সেই দিনেতে এখানকার কৃষক যারা জমি কেড়ে নেওয়া হয়েছে তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছি, নিঃস্বার্থভাবে আন্দোলন করেছি। তারা আমাকে প্রাণ ভরে দল মত নির্বিশেষে আমার পাশে এসে আন্দোলন করছে। সে সময় মনে হয়েছিল যে আন্দোলন ঠিক, কিন্তু পরবর্তীকালে যখন দেখলুম সিঙ্গুরের সেই 3 ফসলি জমি, 2 ফসলি জমি কোনো মতে উদ্ধার হলো না, কংক্রিটের জঙ্গল হয়ে রইল, তখন মনে হলো, যা, আন্দোলন করে তো আমরা সার্থক হতে পারলুম না। তাই সেদিন আমার মনেতে কষ্ট হয়েছিল, এবং তার চিন্তাতে আমি আরো কষ্ট পেয়েছি এই জন্য, যেমন টাটার মতন পৃথিবী বিখ্যাত শিল্পপতির শিল্পকে আমরা প্রত্যাখ্যান করে ব্যর্থ করে ফিরিয়ে দিয়েছি। আজকে যদি সেই শিল্প গড়ে উঠত, তাহলে সিঙ্গুরের শুধু ফলই আজকে শিল্পে সে অর্জন করত না, কিন্তু সারা পশ্চিমবঙ্গেও এর ফল ফলতো। বিভিন্ন শিল্পপতি এসে এখানে তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলত। মানে কিন্তু আজকে আপনি তার জন্য খুব আফসোস হয় যে মমতা ব্যানার্জির সঙ্গে সাথ দিয়ে আন্দোলনে নিজেকে যুক্ত করার জন্য, এবং যে ক্ষতিটা হলো পরবর্তী। সেই দিনে আমার এটা মনে হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়েছি, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম মমতার নেতৃত্ব ব্যর্থ হয়ে গেছে, তখন মনে হয়েছে যে টাটার মতন শিল্পপতিকে এখান থেকে ফেরত দেওয়ার অর্থ শুধু সিঙ্গুরের ক্ষতি নয়, সিঙ্গুর সহ সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। আর কোনো শিল্পপতি বা শিল্প প্রতিষ্ঠান এসে পশ্চিমবঙ্গে তাদের কাজ করেননি। সুতরাং না হয়েছে কৃষির জমি উদ্ধার, না হয়েছে শিল্প সংস্থাপন এবং শিল্পের উন্নয়ন। তাই আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আন্দোলন ব্যর্থই শুধু নয়, আন্দোলন সেখানে অপ্রয়োজনীয় বলেই মনে হয়েছিল। যদি আমরা শিল্প হতে দিতাম, তাহলে পশ্চিমবঙ্গ শহর সিঙ্গুর আজকে অন্যরকম রূপ পেত। আপনার কি মনে হয় যে আপনি যে তখন অনশন করেছিলেন এই মানে শিল্পের বিরুদ্ধে গিয়ে অনশন করেছেন, মানে কৃষকদের হয়ে আন্দোলন করতে গিয়ে যে অনশন করেছেন, পাশাপাশি আপনার নেত্রী, আপনি যাকে নেত্রী হিসেবে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি সেভাবে একইভাবে অনশন করতে পেরেছিলেন, না অনশনের আড়ালে তিনি তার খাওয়া দাওয়া সব? আমি সেটা বলতে পারবো না, সেটা অনুমানে বলতে পারবো না। তবে আমারটা আমি নিজে বলতে পারি। আমি যখন বেলভিউ নার্সিং হোমে প্রথমে, এখানে ছিল হুগলি হসপিটালে, চুঁচুড়ো হসপিটালে, চুঁচুড়ো হসপিটালে 12 দিন থাকার পর যখন আমি সংজ্ঞা হারালাম, তখন আমাকে কলকাতায় পিজি হসপিটাল নিয়ে যাওয়া হলো। কিন্তু পিজি হসপিটাল থেকে আবার মমতার নির্দেশেই আবার বেলভিউ নার্সিং হোমে আমাকে ভর্তি করা হলো। আমি অনশন করছি, চিকিৎসাও হচ্ছে। একদিন এক ডাক্তারবাবুর নামটা জানি না, তিনি আমাকে
আস্তে আস্তে বললেন যে, এখানে কেউ তো নেই, কিছু খেয়ে টেয়ে নিন না, কেন বৃথা শরীরটাকে নষ্ট করছেন? আমি তখন বললুম, না, আমি তো একা নই, আমার সঙ্গে আর একজন আছে। বলে, কি আছে? আমি বললাম, আমার বিবেকটা আছে। আমার বিবেক আমাকে কিছুতেই ক্ষমা করবে না। এই বাইরে এক রূপ, ভিতরে আর এক রূপ, এ নয়। আমি অনশন করে না পারলে ছেড়ে দেবো। তারপরে নির্দেশ হলো, একদিন স্পিকার আব্দুল হালিম এলেন। তিনি এসে আমাকে অনুরোধ করলেন যে, আপনি অনশন পরিত্যাগ করুন। তার কর্তব্য, তিনি আমাকে অনুরোধ করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বললুম, আমি অনশন অনুরোধ আমি রাখতে পারছি না, ভাঙতে পারছি না। তা যাই হোক, আমি অনশনে 18 দিন পর্যন্ত ছিলাম। তারপরে অনশন ভঙ্গ করে মমতারই ইঙ্গিতে নির্দেশে 18 দিনের মাথায় অনশন ভঙ্গ করে আমি অন্ন গ্রহণ করি। কিন্তু মমতা কি করেছিলেন না করেছিলেন, তিনি 28 দিন না 27 দিন ছিলেন, তিনি কি করেছিলেন বা তিনি কিছু করেছেন কিনা আমি সেটা বলতে পারবো না। তবে এটা একটা স্বাভাবিক প্রশ্ন যে 12 দিনের মাথায়, অনশনের মাথায় আমি সংজ্ঞা হারিয়েছি, আর মমতা 28 দিনের পর্যন্ত অনশন করে সংজ্ঞা হারাননি, অসুস্থ হননি, চিকিৎসাও হয়নি। এটা একটা প্রশ্নের মুখে পড়ে। কিন্তু অবৈজ্ঞানিক মনে হয়। হ্যাঁ, এটা অস্বাভাবিক, শরীর ধর্মের পক্ষে অস্বাভাবিক। 28 দিন যদি না খাওয়া হয়, তাহলে শরীর যেরকম হবে বা তার শারীরিক অবস্থা যেরকম হবে, সেরকম মমতার হয়নি শুনেছি। এই জন্য অনেকে সন্দেহ করেন যে তিনি গোপনে কিছু খাওয়া দাওয়া করতেন। তা আমি সেটা কিন্তু নিশ্চিত করে জানি না, যেহেতু আমি সেই অভিযোগ মমতার বিরুদ্ধে করব না। যে মমতাকে আপনি দেখেছেন, আপনার বয়স আজকে 94। আপনি যখন আন্দোলন করেছেন তখনও আপনার বয়স কিন্তু যথেষ্ট বয়স, মানে 80 আ কাছাকাছি আপনার বয়স ছিল। আপনি এই আন্দোলনটা করতে গিয়ে এত বছর বয়সের পরে আজকে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই সময় কি ভেবে যোগ দিয়েছিলেন যে সিঙ্গুর নিয়ে কিছু করব? আমার দুটো ক্ষোভ হয়েছিল যে, আমি দুর্দিনে এত পরিশ্রম করলুম, জীবন পণ করলুম, জিতলুম, আর আমাকে যখন বাদ দেয়া হলো ছেঁটে, কি কারণে বাদ দেয়া হলো, একবার মুখে ডেকে বলা হলো না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমি আর পারবো না, সেই জন্য আমাকে তিনি রেহাই দিতে চান। এই কথাটুকু একটু বলবারও আমাকে খবরের কাগজ দেখে জানতে হলো যে আমি বাদ পড়ে গেছি। শুধু তাই নয়, আমার জায়গায় এলো আমারই প্রতিদ্বন্দ্বী, যদিও সহকর্মী সে, বেচারা মান্না, তিনি পেলেন। আবার শুধু তাই নয়, পাশে হরিপালে, বেচারা মান্না ছিলেন, হরিপালে তার স্ত্রী পেল। স্বামী স্ত্রীতে পাশাপাশি দুটো কেন্দ্রে নমিনেশন পাওয়াটা একটা আমার কাছে বিরাট প্রশ্ন, যে তবে টাকার বিনিময়ে এটা নিশ্চয়ই হয়েছে। এই টাকার বিনিময়ে যদি এই রকম সিট কেনা বেচা হয়, তাহলে তার থেকে দুঃখের আর কিছু নেই। আমি তাই দলকে পরিত্যাগ করে তার প্রতিশোধ দেওয়ার জন্য বিজেপিতে যোগদান করেছিলাম। আজ বিজেপি যে মানে বঙ্গকে দখল করা, যেরকমভাবে বিজেপি বঙ্গ দখল করলো, ঐতিহাসিক জয়, মানে ২০০ পার করে দেওয়া। আজকে কি মনে হয় যে আপনার মনে যাবতীয় যা ক্ষোভ, দুঃখ, অশান্তি, যত মানে একটা ঝড় তো গেছে আপনার জীবনের উপর দিয়ে, এই রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, যেভাবে আপনি ঠকেছেন তৃণমূলের কাছ থেকে। আজকে মনে হয় যে আপনি খুব পরম শান্তিতে আজকে ৯৪ বছর বয়সে। আজকে আনন্দিত হয়ে আছি, উৎফুল্ল হয়ে আছি যে মানুষ যারা দুর্নীতিগ্রস্ত, যারা অহংকারী, তাদের প্রত্যাখ্যান করেছে, এবং যারা নতুন করে বাংলাকে গড়বার জন্য এগিয়ে এসেছেন, তাদের সুযোগ করে দিয়েছেন। এটা আমি অত্যন্ত আনন্দিত, উল্লসিত। জনগণকে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিজেপির নেতা নেত্রী সহ অন্যান্য কর্মীদের
সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যদি এই মুহূর্তে হঠাৎ করে একটা ফোন এলো কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, যে মাস্টারমশাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আপনি ক্ষমা করবেন? ভুল করলে আমি ক্ষমা করবার কি আর? জনগণ করেছি, জনগণের কাছে ক্ষমা চান, জনগণের কাছে সংশোধিত রূপেতে আপনি কাজ করুন। তবে মমতাকে উপদেশ দেবার মতন আমি প্রয়োজন বলে মনে করি না। তিনি যথেষ্ট বুদ্ধিমান, তিনি যথেষ্ট ও, অভিজ্ঞ, সুতরাং তিনি কি করবেন সেটা তার ভাবনা। আমি তাকে উদ্দেশ্য করে কোনো পরামর্শ দিতে ইচ্ছুক নই। আপনি যখন মন্ত্রিসভায় ছিলেন, তখন আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না টাঙানোর জন্য খুব উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা কি আপনার মনে হয় যে আপনি তার চোখের সামনে থেকে সরে যাওয়ার এটাই মূল কারণ? আমি ভাবতে পারি না যে একটা ছবিকে নিয়ে এতখানি গুরুত্ব পাবে। আমি যেটা অন্তরে বিশ্বাস করি, সত্য বলে মনে করি, সেইটাই সহজ সরলভাবে সাংবাদিকদের কাছে আমি উল্লেখ করেছিলাম। সকলের ঘরে মমতার ছবি আছে। আমি যে ঘরে কৃষি রুম বসতুম, সেই ঘরটিতে যা ছবি ছিল তাই আছে। আমি নতুন করে মমতার ছবি এদের লাগাইনি। আমাকে এক সাংবাদিক বন্ধু, তিনি যখন প্রশ্ন করলেন আপনার ঘরে মমতা নেই কেন, আমি আমার মনের সরল সত্য কথাটি বিশ্বাসটিকেই আমি অবিকলভাবে কোনো নির্ভয়ে প্রকাশ করেছিলাম যে মমতা আমার আদর্শ নন, মমতা আমার রাজনৈতিক নেত্রী। মানুষ ছবি রাখে পরম আত্মীয়দের অথবা অথবা মনীষীদের। আর আর আদর্শ ব্যক্তি যারা, তাদের ছবি মানুষ ঘরে রাখে। আমি তাই মমতার ছবি রাখবার জন্য আগ্রহী ছিলাম না। যে মমতাকে আপনি সেই অর্থে খুব আরো কম বয়সে দেখেছেন, সেই মমতা আজকে 2026-এ এসে মানে ঠিক পরাজয় তো ঘটে গেছে। এই সময়ে এসে এই মমতাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি মমতাকে বলি ব্যর্থ নেত্রী। কারণ তিনি মুখে বলেন এক, করেন আর এক। তিনি অহংকারী, নেতৃত্বের অহংকার অহংকারী পতনের কারণ। এবং তিনি ছিলেন যে ওনার সমকক্ষ হয়ে আর কেউ না উঠুক, এটাই তিনি চাইতেন। তিনি মুখে বলতেন এই ঝগড়া করো না, বিবাদ করো না, কোন্দল করো না, কিন্তু নিজেই আবার সেই ঝগড়া বিবাদ কোন্দলের তিনি উস্কে দিতেন। এই যে নীতি, এগুলো আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক বলে মনে হতো। একদিন আমি পেতে সেই মাননীয় প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, গান্ধীর নেতৃত্বে যখন একটা সমঝোতার কথা হয়েছিল, তখন সমঝোতার ক্ষেত্রে আমাকে আর বেচাকে একসঙ্গে তিনি পাঠিয়েছিলেন কতগুলো পয়েন্ট জিজ্ঞাসা করতে বা উপস্থিত করতে আমাদের মুখ দিয়ে। আমরা সেইটাকে প্রকাশ করলাম সেই আধিকারিকের কাছে, কিন্তু সেই আধিকারিক আমার মমতার নির্দেশ অনুযায়ী তিনি করবেন, মমতার নির্দেশ অনুযায়ী আমি সেই পেপারটি দিলাম, নেওয়া হলো, কিন্তু রিসিপ্ট কপি আমরা নিইনি। ফিরে আসছে যখন, তার সেই রিসিপ্ট কপি চাইলেন, রিসিপ্ট কপি তো নেয়নি। তাহলে কি করতে গিয়েছিলে? সিপিএম এর দালাল হয়ে? যখন আমাকে এইভাবে, আমাকে আর বেচাকে যখন এই কথা বললে, তখন আমার একবারে অত্যন্ত বিরক্ত হয়ে গিয়ে আমি বলেছিলাম সিপিএম এর দালাল আমি কখনোই নই বলে আমি বেরিয়ে আসছি চাইছিল। তারপর তিনি হঠাৎ আমাকে সিপিএম এর দালাল এই কথাটা বলার সুযোগে তিনি একটু নিজেকে সংশোধন করে দিয়ে আমাকে একটা ছবি দিলেন।
বানানো ছবি, কাশফুলের ছবি তিনি দিলেন এবং তিনি যেটা খাচ্ছিলেন, জলপান করছিলেন, এই তেলে ভাজা এসব মুড়ি টুড়ি, বলে এগুলো খান। আমি অত্যন্ত বিরক্ত, খাবো নাই মনে করেছিলাম, কিন্তু বারবার যখন অনুরোধ করতে লাগলেন এক গাল কি দুগাল নিয়ে খেয়েছিলাম। সেদিন মমতার এই সমস্ত উদ্ধতপূর্ণ কথা আমার মনেতে খুব বেজেছিল, খারাপ লেগেছিল। আপনার কি মানুষটাকে চিনতে কোথাও ভুল হয়েছে বলে আজকে আফসোস হয়? হ্যাঁ, হয়। যদি এতখানি, যখন তিনি আমাদের জমির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, ততক্ষণে আমি কিছুই বুঝতে পারিনি। আমি জানি যে শুধু আমরা সিঙ্গুরের কয়েকজন মিলে আন্দোলন করলে বোধহয় এই আন্দোলন সাকসেস হবে না। বাইরের শক্তি, পশ্চিমবাংলার অন্যান্য স্থানের সহযোগিতা আমাদের চাই। তাই জন্যে মমতাকে সেদিন ধরেছিলাম। মমতার কথা সেদিন একেবারে জান প্রাণ দিয়ে লড়েছি। কিন্তু শেষ পর্যন্ত যে মমতার ভিতরে এমন দুর্নীতির কথা, প্রথম সরকারে এসেই দুর্নীতির তিনি ফাঁদ ফাঁদলেন। আমাকে শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে দিলেন এবং কৃষিমন্ত্রী করলেন। সেখানেও দুর্নীতির অ্যাক্সেস, সেখানেও দুর্নীতির সঙ্গে লড়ছি। তখন এই দুর্নীতির কথা নিয়ে আমার মনে হয়েছে যে মমতা দুর্নীতির সঙ্গেই লড়ছে, কিন্তু পরে যখন দেখলাম যে দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করেছেন, দুর্নীতির সঙ্গে নিজে সরাসরি যুক্ত রয়েছেন, তখন তার প্রতি আমার আবার সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। এই দলটা যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, মানে কোথায় চূড়াই থেকে মানে মানে মাটিতে এসে মিশে গেছে, প্রায় সেরকমই অবস্থা এইবারে ভোটের ফলাফলে। আপনার কি মনে হয় এটার জন্য মমতা দায়ী না অভিষেক দায়ী? অভিষেককে স্থান করে দিতে গিয়েই এই তিনি ইচ্ছা করেই শুভেন্দুবাবুকে ছেঁটে দিয়েছিলেন, সরিয়ে দিয়েছিলেন। আর মমতা স্পষ্টভাবেই অভিষেককে তিনি তার নেক্সট মন্ত্রিত্ব বা নেক্সট নেতা দলের বলে প্রজেক্ট করেছিলেন। সেটা বুঝতে অসুবিধে হয়নি। না তার জন্য কি আজকে দলের এই পতন? হ্যাঁ, খানিকটা বটে। তিনি অভিষেককে সেইভাবে প্রজেক্ট করতে পারেননি, আর অভিষেক সেই ক্ষমতাও তার নেই, তার সেই বোধবুদ্ধিও নেই। অহংকারটুকু আছে যে তিনি একেবারে বলছেন যে রাস্তায় আমি গলায় দড়ি দেবো, নিজে ফাঁসিতে ঝুলবো। এইসব কথা বলার মধ্য দিয়ে ওই উত্তেজনাই প্রকাশ পায়, তার মধ্যে কোনো সার বক্তব্য খুঁজে পাওয়া যায় না। অভিষেক ফেলিওর, মমতাও তার সঙ্গে ফেলিওর। শুভেন্দু অধিকারী ভবানীপুরে কখনো প্রতিদ্বন্দ্বিতা করবে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে, এরকম কখনো আপনার কল্পনার মধ্যে ছিল? না, একেবারে করতেই পারেনি। তবে হ্যাঁ, আমি চেয়েছিলাম যে মমতার বিরুদ্ধে একজন শক্তি সমর্থক প্রতিদ্বন্দ্বী আসুক, এটা চেয়েছিল। শুভেন্দুবাবু যখন সেই দায়িত্ব নিলেন, আমি শুভেন্দুবাবুকে প্রাণ ভরে সমর্থন করেছিলাম এবং মানে তাকে আশীর্বাদ করেছেন। শুভেচ্ছা জানিয়েছিলাম। সে প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে তিনি পেরেছেন। না প্রথমবারে তো নন্দীগ্রামে গত নির্বাচনে নন্দীগ্রামে হারিয়েছেন মমতাকে, এবারে ভবানীপুরে। এবারে ভবানীপুরে সেই নন্দীপুরে নন্দীগ্রামে হারিয়েছেন, আর এবারে একেবারে তার নিজস্ব ক্ষেত্রে ভবানীপুর কালীঘাটে হারিয়েছেন। আপনি কি মুখ্যমন্ত্রী হিসাবে, যেহেতু আর কয়েকদিনের মধ্যে ঠিক হবে মন্ত্রিসভা, আপনার ব্যক্তিগত ইচ্ছে, আহ, সেই ইচ্ছেটা কি বলুন? আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুকেই মুখ্যমন্ত্রীর পদেতে দেখতে চাই। না সেই স্বপ্ন আপনার, এটা যেহেতু বিজেপি নিজেও বিজেপি দল করেছেন, বিজেপি যেভাবে চলে, যে একটা সংগঠিত রাজনৈতিক দল, তারা কি এরকম আপনার ইচ্ছে অনুযায়ী মনে হয় যে
দাম বা গুরুত্ব দেবে? আমার ইচ্ছায় গুরুত্ব দেবে কিনা সেটা তো নেতারা জানে। কিন্তু আমার ইচ্ছেটা হচ্ছে শুভেন্দুবাবুই যোগ্য ব্যক্তি। আমাদের যতজন এই বিজেপি দলের লড়ে জিতেছেন তার মধ্যে মুখ্যমন্ত্রিত্বের যোগ্য ব্যক্তি হচ্ছেন শুভেন্দুবাবু। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে স্বীকার করি। আমরা এতক্ষণ কথা বলছিলাম বর্ষীয়ান মানে ব্যক্তিত্ব, আমি বলবো না রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন তিনি আন্দোলন করেছেন, তিনি একটা আন্দোলনের একটা পুরোধা ছিলেন এবং এই কৃষকদের নিয়ে যে আন্দোলন সিঙ্গুরে হয়েছিল তার প্রধান মুখ ছিলেন উনি। পরে সেই আন্দোলনটা ছিনিয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি ভুল বলছি? না, আমি প্রথম আন্দোলন নিজে থেকে শুরু করি, মমতা থেকে শুরু করিনি। তারপরে মমতা এসে আমাদের এই আন্দোলনের সঙ্গে স্বেচ্ছায় যুক্ত হন। আমি যারা এই আন্দোলনের পক্ষে সেদিন এসেছিলেন প্রত্যেককেই স্বাগত জানিয়েছি। সিপিএম এর অনেক কর্মী, কৃষক তারাও এসেছেন। এসইউসি কর্মী তারাও এসেছেন। আমি কাউকে ফেরাইনি। এসো, আমরা সকলে মিলে একসঙ্গে হয়ে এই কৃষকদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে দাঁড়াই। আজ এই মুহূর্তে যেহেতু আমাদের আপনার সঙ্গে আমাদের যে সাক্ষাৎকার সেটাও শেষ পর্বে, সিঙ্গুর নিয়ে এবার যেহেতু একটা পরিবর্তন এসে গেছে, আপনার মনেরও একটা পরিবর্তন এসেছে, এবার সিঙ্গুর নিয়ে আপনি একটা খুব কংক্রিট একটা পরামর্শ দিন দলকে, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মাধ্যমে সবার কাছে পৌঁছবে। আমি চাই এই জয়টা আবার নূতন করে সিঙ্গুরের বুক দিয়েই শুরু হোক তার কর্মকীর্তি। সিঙ্গুরে শিল্প স্থাপন হোক এবং তৎসহ কৃষির উন্নয়নের জন্য উর্বর জমিগুলির ক্ষেত্রে ফসলের যাতে উন্নত হয় সেই চেষ্টা করুন। কৃষি এবং শিল্প, মানুষ যেমন দু পায়ে হাঁটে, পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে কৃষি এবং শিল্প যেন হাত ধরাধরি করে। হাত ধরাধরি করে একসঙ্গে চলে। বেচার পরাজয় আপনার কাছে কি মনে হয় যে বেচা একটা শিক্ষা পাওয়া দরকার ছিল? বেচা যেভাবে অহংকৃত হয়েছে, যেভাবে নিজেকে সে প্রজেক্ট করেছে, বেচার পতনের একটা প্রয়োজন ছিল, সে পতন ঘটেছে। বেচার সঙ্গে আমার প্রথম দিকে মিল ছিল, কিন্তু শেষের দিকে আর বেচার সঙ্গে কিছুতেই আমার মিলল না। আমরা এই বাড়ি থেকে যখন বেরোচ্ছি শুনতে পাচ্ছি যে এবারে বেচারামকে যিনি হারিয়েছেন, ডাক্তার অরূপ কুমার দাস, তিনি আপনার কাছে এসে একটা আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন। আমরা মানে থাকতে থাকতে হলে ভালো, না হলে আপনার কাছে আসছে, আপনি নতুন প্রতিনিধিকে, সিঙ্গুরের নতুন মুখ যে উঠে এলো, তাকে নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তাকে আমার আশীর্বাদ, শুভেচ্ছা জানাবো। আর বলবো যে আপনি সিঙ্গুরের যাতে মুখ রক্ষা হয় সেই জন্য শুভেন্দুবাবু সহ অন্যান্য বিজেপির নেতা নেত্রীগণকে আবেদন করবেন, কাজ করবেন। ধন্যবাদ। আপনার শতই কামনা করছি আমরা। আপনি এখনো যেমন স্মৃতিশক্তি এবং মানে বাচন শক্তি দুটোই বলছি, এত ভালো এখনো তীক্ষ্ণ তীব্র রয়েছে যে আমাদের মানে প্রত্যাশা যে আপনি শতায়ু পার করুন। এটাই আমাদের শুভেচ্ছা। শতায়ু আশীর্বাদ হিসেবেই নেব, কিন্তু হবে কিনা জানি না। এখন 94 চলছে, এখনো 6 বছর। 6 বছর জীবন থাকে, ভালো। জীবনকে আমি সযত্নে রক্ষা করব। জীবন পরম ধন। তবে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখতে গিয়ে বলেছেন তার উপক্রমণিকায় যে গভীর রাতেতে সত্যানন্দ যখন তার দেবতাকে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন
যে আমার উদ্দেশ্যকে সিদ্ধ হইবে না? প্রথমবারে নীরব, দ্বিতীয়বারে ব্যাকুলতর কণ্ঠে তিনি প্রশ্ন করছেন যে আমার উদ্দেশ্যকে সিদ্ধ হইবে না? সেবারেও সেই অদৃশ্য দেবতা তার কোনো উত্তর দিলেন না। তৃতীয়বারে চরম ব্যাকুলতম কণ্ঠে যখন বললেন আমার জীবনের উদ্দেশ্যকে সিদ্ধ হইবে না, সেই দেবতা তখন কম্বু কণ্ঠে প্রশ্ন করেছিলেন তোমার পণ কি? সেই দেবতা ধিকৃতি ধিকৃতি জানিয়ে বলছেন জীবন তুচ্ছ, আর কি দিতে পারো? আমরা সাধারণ মানুষ, জীবনই আমাদের কাছে পরম ধন। কিন্তু এই কণ্ঠেতে মনে হচ্ছে যে জীবন থেকেও দামি কিছু জিনিস আমাদের মধ্যে রয়েছে। তখন আর কি দিব প্রভু? তখন সেই অন্ধকার থেকে দেবতার কণ্ঠ থেকে উচ্চারিত হলো ভক্তি। জীবনের সম্পদ ভক্তি, প্রেম। এর থেকে যদি যদি তুমি দিতে পারো তবেই তোমার উদ্দেশ্য সিদ্ধ হইবে। আজকে তাই কথা বলা হচ্ছে। আমরা শুধু এই ভক্তি প্রেম দিয়ে এই দেশকে, এই মানুষকে, যারা পিছিয়ে আছি তাদের উদ্দেশ্য সিদ্ধ হোক, সেই ভক্তি প্রেম, দেশপ্রেম, মানুষের প্রতি ভক্তি, এরা যেন আজকে আমাদের দলকে, আমাদের নেতাগণকে উদ্বুদ্ধ করে এবং সেই পথে চালিত হয়। আপনি যেহেতু শিক্ষক ছিলেন, আমাদের শেষ আলোচনা আড্ডা সবই শেষ, তবু একটা মনে হয়েছে যে আপনি যেহেতু শিক্ষক ছিলেন, আপনার ছাত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাকে ১০০-র মধ্যে কত নাম্বার দেবেন? যা দেখলেন গত এই না, এত বছর। মমতাকে আমি ফেল করিয়ে দেবো। কারণ এই দ্বিচারিতা আমি সহ্য করতে পারি না। যেটা হবে পরিষ্কার হোক, সত্য ন্যায়ের ভিত্তিতে আমার জ্ঞান মতো যেটা হবে সেটা সত্য হোক, সকলকে জানিয়ে। কিন্তু দ্বিচারিতা, ভিতরে এক বাইরে আর এক, এ আমি সহ্য করতে পারি না। তাই মমতাকে ফেল করিয়ে দেবো। আপনারা শুনলেন মাস্টারমশাইয়ের কথা। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম সিঙ্গুরের